নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের জানাই গল্প শোনো চ্যানেলে সুস্বাগতম। আজ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বরদিদি উপন্যাসটি পাঠ করতে চলেছি। প্রথম পর্ব। এ পৃথিবীতে এক সম্প্রদায়ের লোক আছে, তাহারা যেন খড়ের আগুন, দপ করিয়া জ্বলিয়া উঠিতেও পারে, আবার খপ করিয়া নিবিয়া যাইতেও পারে। তাহাদিগের পিছনে সদা সর্বদা একজন লোক থাকা প্রয়োজন, সে যেন আবশ্যক অনুসারে খড় যোগাইয়া দেয়। গৃহস্থ কন্যারা মাটির দ্বীপ সাজাইবার সময় যেমন তৈল ও সলিতা দেয়, তেমনি তাহার গায়ে একটি কাঠি দিয়া দেয়। প্রদীপের শিখা যখন কমিয়া আসিতে থাকে, এই ক্ষুদ্র কাঠিটির তখন বড় প্রয়োজন, উস্কাইয়া দিতে হয়। এটি না হইলে তৈল এবং সলতা সত্ত্বেও প্রদীপের জ্বলা চলে না। সুরেন্দ্রনাথের প্রকৃতিও কতকটা এইরূপ। বল বুদ্ধি ভরসা তাহার সব আছে, তবু সে একা কোনো কাজ সম্পূর্ণ করিতে পারে না। খানিকটা কাজ যেমন সে উৎসাহের সহিত করিতে পারে, বাকিটুকু সে তেমন নীরব আলস্য ভরে ছাড়িয়া দিয়া চুপ করিয়া থাকিতে পারে। তখনই একজন লোকের প্রয়োজন, সে উস্কাইয়া দিবে। সুরেন্দ্রের পিতা সুদূর পশ্চিমাঞ্চলে ওকালতি করিতেন। এই বাংলাদেশের সহিত তাহার বেশি কিছু সম্বন্ধ ছিল না। এইখানেই সুরেন্দ্র তাহার 20 বৎসর বয়সে MA পাশ করে। কতকটা তাহার নিজের গুণে, কতকটা বিমাতার গুণে। এই বিমাতাটি এমন অধ্যাবসায়ের সহিত তাহার পিছনে লাগিয়া থাকিতেন যে সে অনেক সময় বুঝিতে পারিত না যে তাহার নিজের স্বাধীন সত্তা কিছু আছে কি না। সুরেন্দ্র বলিয়া কোনো স্বতন্ত্র জীব এ জগতে বাস করে না, এই বিমাতার ইচ্ছাই একটি মানুষের আকার ধরিয়া কাজকর্ম, শোয়া বসা, পড়াশোনা, পাস প্রভৃতি সারিয়া লয়। এই বিমাতাটি নিজের সন্তানের প্রতি কতকটা উদাসীন হইলেও সুরেন্দ্রের হেফাজতে সীমা ছিল না। থুতু ফেলাটা পর্যন্ত তাহার দৃষ্টি অতিক্রম করিত না। এই কর্তব্য পরায়ণা স্ত্রীলোকটির শাসনে থাকিয়া সুরেন্দ্র নামে লেখাপড়া শিখিল, কিন্তু আত্মনির্ভরতা শিখিল না। নিজের উপর তাহার বিশ্বাস ছিল না। কোনো কর্মই যে তাহার দ্বারা সর্বাঙ্গ সুন্দর এবং সম্পূর্ণ হইতে পারে, ইহা সে বুঝিত না। কখন যে তাহার কি প্রয়োজন এবং কখন তাহাকে কি করিতে হইবে, সেজন্য সে সম্পূর্ণরূপে আর একজনের উপর নির্ভর করিত। ঘুম পাইতেছে কি ক্ষুধা বোধ হইতেছে, অনেক সময় এটাও সে নিশ্চিত ঠাহর করিতে পারিত না। জ্ঞান হওয়া অবধি তাহাকে বিমাতার উপর ভর করিয়া এই 5-10 বর্ষ কাটাইতে হইয়াছে। সুতরাং বিমাতাকে তাহার জন্য অনেক কাজ করিতে হয়। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা তিরস্কার, অনুযোগ, লাঞ্ছনা, তাড়না, মুখ বিকৃতি, এতদ্ভিন্ন পরীক্ষার বৎসর পূর্ব হইতেই তাহাকে সমস্ত রাত্রি সজাগ রাখিবার জন্য তাহার নিজের নিদ্রা সুখ বিসর্জন দিতে হইত। আহা, স্বপত্নী পুত্রের জন্য কে কবে এত করিয়া থাকে? পাড়া প্রতিবেশীরা এক মুখে রায়গৃহিণীর সুখ্যাতি না করিয়া উঠিতে পারে না। সুরেন্দ্রের উপর তাহার আন্তরিক যত্নের এতটুকু ত্রুটি ছিল না। তিরস্কার লাঞ্ছনার পর মুহূর্তে যদি তাহার চোখ মুখ ছলছল করিত, রায়গৃহিণী সেটি জ্বরের পূর্বলক্ষণ নিশ্চিত বুঝিয়া 3 দিনের জন্য তাহার সাগু ব্যবস্থা করিয়া দিতেন। মানসিক উন্নতি এবং শিক্ষাকল্পে তাহার আরও তীক্ষ্ণ দৃষ্টি ছিল। সুরেন্দ্রের অঙ্গে পরিষ্কার কিংবা আধুনিক রুচি অনুমোদিত বস্ত্রাদি দেখিলেই তাহার শখ এবং বাবুয়ানা করিবার গুপ্ত ইচ্ছা তাহার চোখে স্পষ্ট ধরা পড়িয়া যাইত, এবং সেই মুহূর্তেই 2-3 সপ্তাহের জন্য সুরেন্দ্রের বস্ত্রাদি রজক ভবনে যাওয়া নিষিদ্ধ হইত। এমনিভাবে সুরেন্দ্রের দিন কাটিতেছিল।
এমনি সস্নেহ সতর্কতার মাঝে তাহার কখনো কখনো মনে হইত এ জীবনটা বাঁচিবার মতো নহে। কখনো বা সে মনে মনে ভাবিত, বুঝি এমনি করিয়াই সকলের জীবনের প্রভাতটা অতিবাহিত হয়। কিন্তু এক একদিন আশপাশের লোকগুলো গায়ে পড়িয়া তাহার মাথায় বিভিন্ন ধারণা গুঁজিয়া দিয়া যাইত। একদিন তাহাই হইল। একজন বন্ধু তাহাকে পরামর্শ দিল যে তাহার মতো বুদ্ধিমান ছেলে বিলাত যাইতে পারিলে ভবিষ্যতে অনেক উন্নতির আশা আছে। স্বদেশে ফিরিয়া আসিয়া সে অনেকের উপকার করিতে পারে। কথাটা সুরেন্দ্রের মন্দ লাগিল না। বনের পাখির চেয়ে পিঞ্জরের পাখিটাই বেশি ছটফট করে। সুরেন্দ্র কল্পনার চক্ষে যেন একটু মুক্ত বায়ু, একটু স্বাধীনতার আলোক দেখিতে পাইতেছিল। তাই তাহার পরাধীন প্রাণটা উন্মত্তের মতো পিঞ্জরের চতুর্দিকে ঝটপট করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। সে পিতাকে আসিয়া নিবেদন করিল যে তাহার বিলাত যাইবার উপায় করিয়া দিতে হইবে। তাহাতে যে সকল উন্নতির আশা ছিল তাহাও সে কহিল। পিতা কহিলেন, ভাবিয়া দেখিব। কিন্তু গৃহিণীর ইচ্ছা একেবারে প্রতিকূল। তিনি পিতা পুত্রের মাঝখানে ঝড়ের মতো আসিয়া পড়িয়া এমনই অট্টহাসি হাসিলেন যে দুইজনই স্তম্ভিত হইয়া গেল। গৃহিণী কহিলেন, তবে আমাকেও বিলাত পাঠাইয়া দাও, না হইলে সুরকে সামলাইবে কে? যে জানে না কখন কি খাইতে হয়, কখন কি পড়িতে হয়, তাকে একলা বিলাত পাঠাইতেছ? বাড়ির ঘোড়াটাকে সেখানে পাঠানো যা, ওকে পাঠানোও তাই। ঘোড়া গরুতে বুঝিতে পারে যে তাহার ক্ষুধা পাইয়াছে কি ঘুম পাইয়াছে। তোমার সুরো তাও তো পারে না। তারপর আবার হাসি। হাস্যের আধিক্য দর্শনে রায়মহাশয় বিষম লজ্জিত হইয়া পড়িলেন। সুরেন্দ্রনাথও মনে করিল যে এরূপ অকাট্য যুক্তির বিপক্ষে কোনরূপ প্রতিবাদ করা যায় না। বিলাত যাইবার আশা সে ত্যাগ করিল। তাহার বন্ধু একথা শুনিয়া বিশেষ দুঃখিত হইল। কিন্তু বিলাত যাইবার আর কোনো উপায় আছে কিনা তাহাও সে বলিয়া দিতে পারিল না। কিন্তু অবশেষে কহিল যে এরূপ পরাধীনভাবে থাকার চেয়ে ভিক্ষা করিয়া খাওয়া শ্রেয়, এবং ইহাও নিশ্চয় যে এরূপ সম্মানের সহিত যে এমএ পাশ করিতে পারে, উদরান্নের জন্য তাহাকে লালায়িত হইতে হয় না। সুরেন্দ্র বাটি আসিয়া একথা ভাবিতে বসিল। যত ভাবিল তত সে দেখিতে পাইল যে বন্ধু ঠিক বলিয়াছে, ভিক্ষা করিয়া খাওয়া ভালো। সবাই কিছু বিলাত যাইতে পারে না, কিন্তু এমন জীবিত ও মৃতের মাঝামাঝি হইয়াও সকলকে দিন কাটাইতে হয় না। একদিন গভীর রাত্রে সে স্টেশনে আসিয়া কলিকাতার টিকিট কিনিয়া গাড়িতে বসিল এবং ডাকযোগে পিতাকে পত্র লিখিয়া দিল যে কিছুদিনের জন্য সে বাড়ি পরিত্যাগ করিতেছে। অনর্থক অনুসন্ধান করিয়া বিশেষ লাভ হইবে না, এবং সন্ধান পাইলেও যে সে বাটিতে ফিরিয়া আসিবে এরূপ সম্ভাবনাও নাই। রায়মহাশয় গৃহিণীকে পত্র দেখাইলেন। তিনি বলিলেন, সুর এখন মানুষ হইয়াছে, বিদ্যা শিখিয়াছে, পাখা বাহির হইয়াছে, এখন উড়িয়া পলাইবে না তো কখন পলাইবে? তথাপি তিনি অনুসন্ধান করিলেন। কলিকাতায় যাহারা পরিচিত ছিল তাহাদিগকে পত্র দিলেন, কিন্তু কোনো উপায় হইল না। সুরেন্দ্রের কোনো সন্ধান পাওয়া গেল না। ইতি বরদিদি উপন্যাসের প্রথম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।